বাহিরে এসে আমি খানিকটা চমকে যাই। ডাইনিংয়ে শুধু তুরাব ভাইয়া বসে আছেন, খালামণিকে কোথাও দেখছি না। মনে মনে কিছুটা ধাতস্থ হই, তবে এই প্রশ্নের বেশিক্ষণ সমাধান খুঁজতে হয়নি। মা কিচেন থেকে খাবার ট্রে হাতে এদিকে আসতে আসতে বললেন, সোফায় এসে বস সানা, শাহিদা আসেনি, তুরাব একাই এসেছে। মায়ের কথা শুনে তুরাব ভাইয়ার সামনে ফিরে আমার দিকে তাকান। আমি যে ডাইনিংয়ে আসলাম ওনার এতক্ষণে খেয়াল হলো। উনি খুব ক্ষীণ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমিও আমার চোখ সরাইনি, আমিও তার দিকে তাকিয়ে আছি। তবে মাথায় এই মুহূর্তে একটা প্রশ্নের ঘুরপাক খাচ্ছে। এত গম্ভীর শান্ত চাহনি, নিষ্পাপ মুখখানার অধিকারী মানুষটার ভিতরে এত নিছক একটা চেহারা লুকিয়ে আছে ভাবতেই পারছি না। তারপর দৃঢ় পায়ে ওনার সামনাসামনি না বসে সিঙ্গেল সোফায় গিয়ে আমি বসলাম। মা বললেন, তুরাব, খেয়ে নাও। তুরাব ভাইয়া মায়ের দিকে তাকিয়ে সৌজন্যতার একটা হাসি দিয়ে দেন। তারপর হালকা করে মাথা ঝাঁকান। আমার প্রচণ্ড রাগ হয়। একে তো মায়ের এমন সাদরে আপ্যায়ন না করে পেপারটি হাতে ধরিয়ে দিয়ে বাসা থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া উচিত ছিল। এদের সাথে হাসি মুখে কথা বলা মানায় না। আমার ভাবনার মাঝেই তুরাব ভাইয়া মাকে উদ্দেশ্য করে বললেন, আন্টি, আমি সানার সাথে একান্ত পার্সোনাল কিছু কথা বলতে চাই। আপনার যদি। লোকটির কথা বলা শেষ হওয়ার আগে মা ওনার মুখ থেকে কথাটা কেড়ে নিয়েই বললেন, আমার কোনো সমস্যা নেই, তোমরা কথা বলো। বলে মা সেখান থেকে চলে যান। আমি মাথা নিচু করে চুপ করে বসে আছি। কিছুক্ষণ এভাবে নীরবতায় কাটে। তারপর তুরাব ভাইয়া আমার হাতের দিকে তাকিয়ে নিচ থেকে আগেই বললেন, ডিভোর্স পেপারটা সাথে করে নিয়ে এসেছো তাই না? আমি আর নয়নে ওনার দিকে তাকাই। নিজেকে কথা বলতে যথেষ্ট গুছিয়ে নিয়ে খানিক হাসি দিয়ে আবার বলেন, ছোট্টবেলায় তোমাকে দেখেছি। ছোট্টবেলায় তুমি কেমন ছিলে তা আমার খেয়াল নেই। তাছাড়া ছোটবেলার কথা কারোই মনে থাকার কথাও নয়। বড় হয়েও তোমাকে দেখার কখনো সৌভাগ্য আমার হয়নি। পড়ালেখা, মায়ের চাকরি, বাবার চাকরি, মাঝে জাতাকলে পিষ্ট আমি। আত্মীয় বলো অথবা বাহিরের মানুষ বলো, কারো সাথে ভালোভাবে তেমনটা আমার মেশা হয়নি। তবে বড় হওয়ার পর থেকে মা তোমার ব্যাপারে আমায় তেমন কিছু বলেননি। এটাও ভালোভাবে বলেননি যে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। মাস তিনেক আগে হঠাৎ করেই তিনি আমাকে তোমার ব্যাপারে নিয়ে কথা তোলেন। আমি কথাটা শোনা মাত্রই যতটা না অবাক হলাম, তার চেয়ে বেশি মাত্রাতিরিক্ত মায়ের উপর রাগও হলাম। এমন একটা সিদ্ধান্ত হুটহাটকে কারো পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তাই আমি চাচ্ছি তোমাকে আমার কিছুদিন বুঝতে হবে, জানতে হবে। তোমাকে ভালোভাবে বুঝে ওঠার পর যদি শেষ করতে দেইনি আমি, তার আগে আমি দম পায়ে দাঁড়িয়ে যাই। ওনার দিকে চাক্ষুষ চোখে তাকিয়ে বললাম, যদি না অ্যাডজাস্ট হয় তাহলে ডিলেট, তাই তো? জীবনটাকে কি ভেবেছেন আপনি, পুতুল খেলা নাকি? যেভাবে চাইবেন তেমনি হবে? সব জীবন অন্য শাসনে চলে না। ওই শাসিত মানুষটার খেয়ে পড়ে থাকলে তার অস্তিত্ব তার অধিকারে চলে যায়, সেটা আপনি ভাববেন না। যে মানুষটারও একটা আত্মসম্মান বোধ বলে কিছু থাকে। এতটাই চক্ষু লজ্জাহীন ভাববেন না আমাদেরকে। আমার কথাটা শুনে লোকটির চোখ জোড়া সড়ক গাছ হয়ে যায়। আমি যে এইভাবে কথাগুলো বলবো হয়তো তিনি তা কল্পনাই করেননি। হন্তদন্ত মুখে ভার কয়েক শ্বাস টেনে কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো ঠিক করে নেন। তারপর খুব দৃঢ় গলায় বললেন, তোমাকে এসব কে বলেছে? তুমি আমার কথা ভালোভাবে না শুনেই এমন গেস করা উচিত না কিন্তু। কোনটা বল আর কোনটা সঠিক ওটাই সানাকে চেনাতে আসবেন না। আপনার কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ। আমি এখনই পেপারে সাইন করে দিচ্ছি, আপনি চলে যান। এমন কালো চাদরের মোড়ে নিজেকে আর রাখতে পারছি না আমি। তার আগে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, প্লিজ। আমার আর এসব কিছু সহ্য হয় না, একদমই না। বলে পেপারটি সামনে তুলে রাখি। কলম টুকুতে গেলে কলম পাইনি, ভুলেই গেলাম। আসার সময় কলম সঙ্গে করে আমি নিয়েই আসিনি। তারপর সোফা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে রুমের দিকে যাই। ড্রেসিং টেবিলের সামনে থেকে কলম নিয়ে ফিরে আসতেই সোফার দিকে তাকাতে আমার চোখ আটকে যায়। তুরাব ভাই ওখানে স্ট্রেট দু হাতে পকেট গুজে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে একটা কৌতূহলী ভাব ওনার। আমি সামনের দিকে হেঁটে যেতেই তিনি অতি স্বাভাবিক গলায় আমাকে বললেন, তুমি হয়তো জানো না, ইদানিং তোমাকে নিয়ে আমি খুব ভেবেছি। এই কদিনে তোমাকে যতটা চিনলাম, আমার মনের ভিতরে একটা তপ্ত অনুভূতি অনুভব করেছি। বুঝতেছি না কেন। বিস্তৃত অবিস্তৃত এই দুয়েক নিয়ে আমি অনেকটা সন্দিহানে আছি।
আমার দিক দিয়ে ডিভোর্সটা মেনে নিতে এই মুহূর্তে একটু সময় লাগবে, তবে সিদ্ধান্ত তোমার। আমি প্রেশার ক্রিয়েট করছি না। এখন আমি চলে যাচ্ছি, পেপারটা তোমার কাছে রেখে গেলাম। ইচ্ছে জাগলে সাইন করে নিও, না হলে বাকিটা তোমার ইচ্ছে। ফোনে আমাকে জানিয়ে দিও, আমি অপেক্ষা করব, খুব অপেক্ষা। আর একটা কথা, আমি তোমাকে কখনো ছোট্ট চোখে দেখিনি, হয়তো আমার কথাবার্তাই ওরকম ছিল। তুমি যা বললে এখন আমার এসব কথা স্মরণ হলো। তবে বিশ্বাস করো, যেভাবে বললে ওসব আমার মাথায় কেন মনের কোণেও একটিবারও ভাবিনি। তবে হ্যাঁ, মনের ভাবলে মানুষ না বুঝে নিজে যা বলে তাই ঠিক মনে করে, যেমনটা আমি করেছি। এতে আমি মোটেও অতুষ্টি নয়। এতে যদি তোমার প্রতি আমার একটু কষ্টের দানা বিঁধে, আমি তার জন্য তোমার কাছে আসলেই দুঃখিত। আই এম এক্সট্রিমলি সরি, ক্ষমা করে দিও আমাকে। তাছাড়া তোমার মনে আরেকটা প্রশ্ন থেকে গেল, মা কেন আসেনি? বলছি, আমি অনেকটা প্রেশারের মধ্যেই আছি, তা তোমায় কাল বললাম। এমনকি আজও আমার কর্মচারীদের মনস্তান্ত্রিক এবং উপস্থিত বুদ্ধি পরীক্ষা করার তারিখ ছিল, সেটা আমি ক্যান্সেল করে অন্যের উপর দিয়ে এসেছি। কারণ তোমার আর্জেন্ট তলব ছিল তো তাই। আর না আসলে তোমার কাছে আরেকটা বিভীষিকার নাম উপাধি পেতাম। আমি তা চাই না। আমার এখন ফিরতে হবে। বারবার অফিস থেকে এখনও কল আসছে, আমাকে ফিরে যেতে হবে। তুমি ভালো থেকো। আর ওই যে পেপার, এখন সিদ্ধান্ত তোমার। এতগুলো এতগুলো কথা বলে গেল, অথচ আমি এক দানা করিও জবাব তুলতে পারিনি। সত্য কথা কি, আমার মুখ দিয়ে একটা শব্দও বের হয়নি। বলতে চেয়েছিলাম, মানলাম আমার সিদ্ধান্ত যাই হোক, অন্তত আরেকবার ভালোভাবে পরিষ্কার করে জান আপনার কী সিদ্ধান্ত বা আপনি কী চাচ্ছেন। তা বলার আর সুযোগ হলো না। এর আগে উনি সড়ক সড়ক চোখের সামনে দিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল। যখন পুরোপুরি বুঝতে পারলাম এখানে মানুষটির একদমই অস্তিত্ব নেই, তখন আমার চেতনার দ্বার জাগ্রত হলো। ক্ষীণ চোখে চারপাশ তাকিয়ে কপালের সিদ্দিক গাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেই। কপালের চামড়াগুলো তীব্র বাস করা সোফায় গিয়ে বসি। মা এসে পুলকিত মুখে পেপারটি হাতে নেন। সাইন হয়নি দেখে বেশ হাসি হাসি মুখ করে বললেন, সানারে, তুরব কি বলল? ও ডিভোর্স চাইছে না, তাই না? আমি কোনো উত্তর করতে পারিনি। সলসল চোখে মায়ের দিকে তাকিয়ে আছি। মা পেপার হাতে আমার কাছে এসে বসেন। আবারও বললেন, বললাম না, তুরব খুবই ভালো একটা ছেলে। হয়তো এখন অনেকটা সন্দেহ বশরে আছে সম্পর্কটা ভাঙবে কি না। জানিস, ভালো ছেলেদের একটা গুণ খুবই ভালো, এরা কোনো কিছু করার আগে 10 বার ভাবে। আমার মনে এখন একটাই ভাবনা, দোষটা কার? তুরবের, নাকি খালামণির, নাকি আমার, আর নাকি আমার মায়ের, আর নাকি বর্তমান প্রজন্মের? বিকেলের দিকে একটু গুটিয়ে শুয়ে পড়ি। এমতো অবস্থায় আকাশ কল করে। আকাশের কলটা দেখে খানিক বিচলিত হয়ে যাই। কাল থেকে সে বেদম রাগে আছে। 2 দিন যাওয়ার পর আমার উপর রাগ করে হয়তো আর থাকতেই পারিনি, তাই বাধ্য হয়ে সে আমাকে কল করলো। আমি ধীরগতিতে কলটা রিসিভ করে আস্তে গলায় ওকে বললাম, হ্যালো। ওপাশে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। তারপর হালকা কেশে গলাটা খানিক পরিষ্কার করে দৃঢ় কণ্ঠে বলল, কেন জানি না তোর উপর রাগ করে আমি থাকতে পারি না, তাই তো বেহায়ার মতো আবারও কল করলাম। কেমন আছিস তুই? মন ভালো? হ্যাঁ, ভালো। তা আন্টি কেমন আছেন? শরীর ভালো? হুম। ও, একটা কথা বলবো সানা? হ্যাঁ বল। তুই আমার উপর কি রেগে আছিস? আমি এবার খানিকটা নড়ে চড়ে বসি। দাতস্থ হয়ে বললাম, কেন? এই যে কেমন যেন গোমরা গোমরা মুখে আমার সাথে কথা বলছিস। আমি চুপ থাকি। আবারও নৈশব্দটা দেখে আকাশ কি ভাবলো আমি জানি না। আবারও কেসে উঠে বলল, যাই হোক, তা প্যাকিংটা খুলে দেখেছিস? কোনটা? এমন প্রশ্নে আকাশের বুকের ভিতরটা ধপ করে উঠল। আমি যে এমন বেখেয়ালি কথা বলবো হয়তো ভাবেইনি। প্যাকিং দিয়েছে জানি, তবে অতটা গুরুত্বভাবে মনে রাখিনি। তাছাড়া মনে আসেও নি। শূন্য উদাসীন মস্তিষ্কটা বললাম, আচ্ছা দেখব। ওকে, দেখে কিন্তু ফিডব্যাক জানাইস। খুব সুন্দর একটা ফিডব্যাক যেন হয়। আমি কিন্তু আশায় থাকবো। আচ্ছা, তা কি করিস এখন? এই তো বসে আছি। ও, আর আমি রোগী দেখে দেখে ক্লান্ত, মাত্রই ব্রেক পেলাম। ও আচ্ছা, সানা। হুম। একটা কথা বলি। হুম। তোর হাজব্যান্ডের কী অবস্থা? কথা হয় তার সাথে তোর? অবচেতন মনেও আকাশের এমন কথায় বড়সড় একটা বিষম খাই আমি।
আমি বললাম, কথা না হলে সে স্বামী হয় আকাশ? সে কি নিঃস্বার্থ ভালোবাসবে নাকি আকাশ? হঠাৎই আকাশ আমার কথার মানে বুঝল না। খানিকটা দ্বাতস্থ বোধ করে আমাকে বলল, কথা না হলে সম্পর্কের মাঝে অনেকটা দূরত্ব থাকে, যে সম্পর্কে মায়া, ভালোবাসা, আবেগের এলিমেন্ট নেই বললেই চলে। একটা মুহূর্তে দেখা যায় সে সম্পর্কটা বেশি দিন আর টিকেও না। আর যদি স্বামী সরাসরি না বুঝিয়ে ইনডাইরেক্টলি কথা সুদূর ব্যাক করার কথা তোলে, তখন তাকে ভালোবাসা বলে। এখানে দুটো যুক্তি দাঁড়ায়। মানুষ ভুল করে অনুতপ্ত হয়ে শুধরে যায়, আবার অনেকে ক্ষণিক শুধরানোর কথা বলে আগে সেই তীর আঘাত করে। এই সম্পূর্ণটাই মানুষের নিজের মন আর তার মানসিকতার উপর নির্ভর করে। আকাশের থেকে আমার সম্পর্কের মেন পয়েন্ট আসেনি। আমার সম্পর্কটা একদমই বিচিত্র। একটুখানি মিললে আবার আরেকটুখানি ফারাক থাকে। তবে তুরাব ভাইয়া যে আমায় কি সুন্দরভাবে মেনে নিয়ে আমায় যথেষ্ট শ্রদ্ধা করার কথা বলল আজ, নাকি আমার প্রতি লোলক মনোভাব সৃষ্টি হয়ে ক্ষণিক সময়ের জন্য কাছে পেতে চাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারলাম না ওনার কথা। আর আমার সিদ্ধান্ত, তুরাব ভাইয়া যাওয়ার একদিন পরে মা অসুস্থ হয়ে পড়ে। মা একজন হার্টের রোগী। চিনচিন ব্যথা অনুভূতি বুকের ঝুলিতে প্রায় লেগে থাকে, কখনো কম আবার কখনো বেশি। এই জন্যে কুমিল্লায় ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার দেখানোর পর অনেকটা সেরেছে। সেই সুপ্ত ব্যথাটা কাল আবার হঠাৎ মাথা ছাড়া দিয়ে উঠল। তীব্র ব্যথা, সাথে বমি এবং ঘামের দলস্র। কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। এ নিয়ে হিতাহিত জ্ঞানশূন্য কি থেকে কি করব আমি ভেবে পাই না। বার কয়েকবার আকাশকে বলেছি। সে বলেছে বুকের ব্যথাটা স্বাভাবিক কিছু নয়, হার্ট অ্যাটাকও হতে পারে। ইমার্জেন্সি মাকে নিয়ে ঢাকায় যেতে, প্রয়োজন হলে সে নিজে মাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। তবে হুটহাট ঢাকা যাওয়ার মতো আমার তেমন প্রস্তুতি এই মুহূর্তে নেই। অসুস্থ মাকে ঢাকায় নিয়ে আবার কুমিল্লায় ব্যাক করা জার্নির ব্যাপার। তার উপর একদিনের রিপোর্ট বেরোনোর পসিবিলিটি খুবই কম। আল্লাহ না করুক, রিপোর্ট যদি খারাপ আসে তখন তো ঢাকায় থাকতে হবে। আর থাকলেও বা কোথায় থাকবো? ঢাকায় কে আছে আমাদের? হোটেলে কোনো মতো রাত্রে যাপন করার মতো সে কানাকড়িও আমার কাছে নেই। মার ডাক্তারখানার টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। আর এখন ওখান দিয়ে অবসাদগ্রস্ত মা। ভাবতে ভাবতে স্থির দৃষ্টিতে ওই দূরের দুটো সন্ধে ভেজা কাকের দিকে তাকিয়ে আছি। এমত অবস্থায় মা তার জবুতবু পাইয়ে এদিকে আসলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমার পাশে ঘেসে দাঁড়ান। অত্যন্ত ভাঙা এবং কাতরানো গলায় বলেন, সানারে। আমি স্থির দৃষ্টিতে মায়ের দিকে ফিরি। মা আবার বললেন, একটা কাজ করতে পারবে মা? আমি আলতো করে উপর নিচে মাথা ঝাঁকাই। মা বলেন, শাহিদাকে একটু কল করে দিতে পারবি? কথাটা শুনে খানিকটা বিস্মিত হলেও মায়ের মুখের দিকে তাকিয়ে তা বেশিক্ষণ আর ধরে রাখতে পারিনি। খানিক হেসে দিয়ে মাথা নাড়ি। তারপর পেছনে ঘুরে সন্তর্পণে পায়ে ড্রেসিং টেবিল থেকে মোবাইলটা নেই। শাহিদা খালামণি নাম্বারের উপরে টাচ করে মায়ের দিকে এগিয়ে দেই। ওপাশ থেকে রিসিভ হতে মা বললেন, হ্যালো শাহিদা। আছি এই আর কি, তবে বুকের ব্যথাটা না আবারও বেড়েছে। আর চিন্তা করিস না, কিছুই হয়নি, এমনিতেই ব্যথা হচ্ছে। তা যেটা বলতে কল করলাম, তুরাব আমাদের বাসায় আসছিল। তোকে যে কি কিছু বলেছে? বলে নাই? ও আচ্ছা। আরে কি কস, গলার কথা ঠিক আছে, শরীরও ভালো আছে, চাপ নিস না তো। সানার কাছে দিতাম। খালামনের কলটা লাইনে রেখেই মা আমায় ডাকলেন। আমি কাছে গেলাম। মা আমাকে বললেন, ধর, তোর খালামণি তোর সাথে কি নাকি কথা কইব, কথা কও। আমি কিছুটা অপ্রস্তুত বোধ করে ফোনটা হাতে নেই। ক্ষীণ এবং ছোট গলার স্বরে কণ্ঠে বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। সানা, বুবুর শরীর কি ঠিক আছে? বুবুর কথাবার্তা এমন রোগা রোগা শোনাচ্ছে কেন? ব্যথা কি খুব বেশি? বেশি বলতে কাল যে ব্যথা শুরু হয়েছে, এখনও না ব্যথা কমেনি। তাছাড়াও প্রচুর ঘুমাচ্ছে, আর দু একবার বমিও করেছে। কি, তুই এখনও বুবুকে নিয়ে বসে আছিস? তুই একটা কাজ কর, সন্ধ্যার বাসে ঢাকায় চলে আয়, দ্রুত। কিন্তু খালামণি, কোনো কিন্তু নয়। এখন গেলে ডাক্তার তো আর পাবো না। তাহলে কাল বোনের রওনা করিস। আচ্ছা ঠিক আছে। আমি খালামণির কথার পিঠে না উত্তর করার সাহস পেলাম না। তোমাকে ঢাকায় নেওয়াটা আসলে এখন খুব জরুরি। মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মান সম্মানের কথা ভেবে মাকেই যদি না বাঁচাতে পারি, তাহলে 100টা
মান সম্মানের সার্টিফিকেট নিয়ে ঘুরল এই জীবনটা ব্যাখ্যাহীন, অর্থহীন, অমূল্য, নিষ্ঠুর। বললাম, জি আচ্ছা। আন্টি খুশি হয়ে কল কেটে দেন। সকালে থেকে মাকে নিয়ে রওনা করি, আর বের হওয়ার আগে আকাশকে কল করে জানিয়ে দেই যে ঢাকায় যাচ্ছি। আকাশ বলল যাত্রাবাড়ি আসার সঙ্গে সঙ্গে ওকে কল করতে, ও তার পরিচিত কাউকে পাঠাবে আমাদেরকে সোজা হাসপাতালে নিয়ে যেতে। মাকে একেবারে চেক আপ করা শেষ করে তারপর খালামণির বাসায় যেতে। আমি কথাটা হেলাফেলা না পেলে দিয়ে অবিলম্বেই মেনে নেই। 9টায় বাস স্ট্যান্ডে নামলেই একজন মাঝবয়সী লোক এসে আমাদের রিসিভ করে। তিনি সৌজন্যতাস্বরূপ হাসি দিয়ে আকাশের কথা বলেন। আমরাও সহজ সাবলীলভাবে লোকটির অতিথেয়তা সাদরে গ্রহণ করি। তারপর তিনি একটা সিএনজি করে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসেন। আমি এগিয়ে সিএনজি ড্রাইভারকে ভাড়া দিতে যেতে নিলেই আকাশের পরিচিত সেই লোকটি বলল, ভাড়া দেওয়া লাগবে না, আকাশ স্যার আগেই দিয়ে দিছেন। আমি কথাটি শুনে লোকটির দিকে হকচকিতে তাকাই। লোকটি হেসে ফেলে। হাসিতে বোঝাচ্ছে পরিচিত মানুষজন এরকম একটু একটু করতেই পারে। আমি মনে মনে খুব রাগ হলাম আকাশের উপর। এবার শুধু ভালো ভালো চেম্বারে ঢুকি, তারপর তাকে দেখাবো মজা। এত মের্সিফুল কেস আসতে বলেছে তাকে। ভেতরে ঢোকার পর রিসিপশনে যাই। রিসিপশনিস্ট মায়ের নাম লিখে নিয়ে সিরিয়াল নাম্বার দেন। আমি সিরিয়াল নাম্বার দেখে জিহ্বা দুহাত বের করে হায়ের মতো তাকিয়ে থাকি। আমাদের সিরিয়াল নাম্বার 100, আর এখন চলছে মাত্র 15। আকাশের চেম্বারে ঢুকতে ঢুকতে তো রাত হবেই মাস্ট। রিসিপশনিস্ট বললেন, আপনারা কোথাও গিয়ে ঘুরে আসুন, আর ঘুরতে না ইচ্ছে হলে ওখানে বসে থাকুন। জি আচ্ছা। আর শুনুন ম্যাম। হ্যাঁ ইয়েস। বিকেলের মধ্যেই কি ডাক্তারকে দেখিয়ে বেরোতে পারবো? নট শিওর ম্যাম। ও আচ্ছা। বলে বেজান মুখ করে মাকে নিয়ে কোনার একটি সিটে বসে পড়ি, আর ফোনটা হাতে নিয়ে আকাশের নাম্বারের উপর গুটগুট করতে থাকি। মনে মনে কেন জানি কিছুটা বিরক্তি নিয়ে আকাশের নাম্বারে কল দেই। 2-3বার রিং হওয়ার পর রিসিভ হয়নি। আবারও বিরক্ত হয়ে মোবাইলটা পাশে রাখি। তারপর 30 মিনিট কেটে যাওয়ার পর আকাশ নিজেই ব্যাক করে। অস্থির গলায় বলল, সরি সানা, আসলে এতক্ষণ আমি রোগী দেখতেছিলাম। কোথায় তুই? এসেছিস? হ্যাঁ, 30 মিনিট আগে। কি? আচ্ছা ওয়েট কর। তো সিরিয়াল কত? 100। আচ্ছা ওকে রাখ, আমি রিসিপশনে কল করতেছি। কিছুক্ষণ বাদে আমাদের রিসিপশন থেকে ডাক আসে। আমি মাকে নিয়ে রিসিপশনের দিকে যাই। রিসিপশনে যেতে রিসিপশনের মেয়েটি আমাদের উদ্দেশ্য করে বলল, স্যার বললেন আপনারা চেম্বারে যেতেন। আমি মুখে একটা সৌজন্যতার হাসি টেনে বললাম, ধন্যবাদ। মেয়েটি হাসি মুখে ধন্যবাদ গ্রহণ করে তারপর আবারও বলল, আপনারা একটু কষ্ট করে এখানেই দাঁড়ান, স্যারের পিএ এসে আপনাদেরকে চেম্বারে নিয়ে যাবে। আমি মেয়েটির কথায় মাথা নাড়ি। 2 মিনিট নাগাদ অপেক্ষা করার পর আকাশের পিএ এসে আমাদের চেম্বারে নিয়ে যায়। আমি স্বচ্ছ কাচের আয়না ভেদ করে টুক করে মাথাটা ঢুকিয়ে দিতেই আকাশ হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে যায়। আমরা ভিতরে ঢোকার পর সে মাকে সালাম করে। মা সালামের জবাব গ্রহণ করেন। তারপর বলেন, ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আন্টি প্লিজ এখানে বসুন। আমি এবং মা টেবিলের সামনে দুটো চেয়ারে বসি। আকাশও তার জায়গায় বসে ভদ্রতার সহিত চোখ থেকে সাদা ফ্রেমে চশমাটা খুলে নিচে রেখে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো সানা? না, সমস্যা হয়নি, তবে পাক পুকুরে মায়ের হালকা ব্যথা গুড়িয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়া করেছিস? হুম। ও, তা যেটা বলতে চাইলাম, আন্টির কী কী প্রবলেম আমাকে একটু বিশ্লেষণ করে বল। ফোনে ভালো করে কথাও তো বলতে পারিনি। আমি আকাশকে মায়ের অসুখের ব্যাপারে সবটা পুঙ্খানুপুঙ্খভাবে বলি। আকাশ ধৈর্য সহকারে সবটা শোনে। বলল, আগে কোথায় দেখিয়েছিস? কুমিল্লা মডার্নে। ওখানে রিপোর্টগুলো দে। আমি আকাশের দিকে রিপোর্টগুলো এগিয়ে দেই। আকাশ রিপোর্টগুলো হাতে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে থাকে। দেখা শেষ করে আমার দিকে ফিরে বলল, এই রিপোর্টে দেখাচ্ছে আন্টির হার্ট দুর্বল, আর বুকে ব্যথাটা হার্ট উইকের কারণেই হচ্ছে। কুমিল্লার ডাক্তারও কিন্তু তাই বলেছে। শ্বাসকষ্ট, ঘাম, বমি এবং মাথা ঘোরা এসব আবার নতুন করে যোগ হয়েছে, তাই না? হ্যাঁ আকাশ, তবে ব্যথাটা বেশি, বাট ক্রিটিক্যাল কিছু। প্রথম সব রোগই স্বাভাবিক, তবে ঠিকমতো সেবা যত্নের অভাবে স্বাভাবিক রোগটাও কিন্তু অনেক সময় অস্বাভাবিক হয়ে যায়। আকাশের এমন কথায় আমার বুকের ভিতরটা যেন ছেদ করে ওঠে। মাকে আমার ঠিকভাবে যত্ন নেওয়া হয়েছে তো, নাকি টাকার অভাবে ঠিকমতো ওষুধ কিনে খাওয়াতে পারিনি? কোনো দিন ওষুধ খেয়ে থাকতেন, আবার কোনো দিন বা খেতেন না। ভাবতে মনের কোটরে একটা আক্ষেপতার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। যথেষ্ট সামলিয়ে নিজেকে আকাশের সামনে স্বাভাবিকভাবে প্রদর্শন করে বললাম,
প্লিজ আকাশ, মাকে ভালো করে পরীক্ষা করে দেখ মায়ের শারীরিক অবস্থা কেমন। আর বমি, ঘামানো, মাথা ঘোরা এসব কেন হচ্ছে? এসব তো আগে ছিল না। আমি দেখব সানা, তুই অস্থির হোস না। অনেকটা সময় নিয়ে আমি আন্টিকে ভালোভাবে দেখব। ধন্যবাদ আকাশ। পরে আকাশ মা দুটো পরীক্ষা নেয়, একটা বুক এক্স-রে আর একটা রক্ত পরীক্ষা। রিপোর্ট আজ দেওয়া হবে না, কাল সকালে হাতে পাবো। আকাশ তাই বলল। তারপর মোটামুটি সব শেষ হলে খালামণির বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়াই। অমনি আকাশ বলল, সানা আর কিছু সময় থাকতে পারবি? আমার ডিউটিটা শেষ হলে বাইরে বের হব। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখন বেলা 12টা বাজে। ওর বেরোতে এখনও ঘন্টাখানেক বাকি। তাই দুপাশে মাথা নেড়ে বললাম, সরি আকাশ, দেখতেই তো পারছিস মা ভীষণ ক্লান্ত। এতটা সময় মাকে নিয়ে থাকাটা আরও রিস্কি। এতটা পর জার্নি করে আসলাম, মার এখন বিশ্রাম নেওয়াটা জরুরি। কিন্তু আন্টিকে নিয়ে এসে আমার চেম্বার থেকে খালি মুখে যাবি, এটা আমি মানতে পারবো না। আমি হেসে দিলাম, বললাম সময়ের সুবিধা বোঝা লাগে। এখন তোর জন্য এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের জন্য কত সময় ব্যয় করেছিস, অথচ তার মধ্যে তুই আরও 2-3টে রুগী দেখতে পারতি। সমস্যা নেই, আরেকদিন আসলে তখন মুখ পুরে খেয়ে যাবো, ওকে? আকাশ আর কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। হয়তো মনে মনে আফসোস করছে মাকে হঠাৎ এভাবে নিয়ে এসে আবার এভাবে চলে যাব। তারপর আকাশকে বিদায় দিয়ে বাহিরে চলে আসি। হাসপাতালের বাহিরে আসলে খালামণিকে কল করি। বাসায় কিভাবে যেতাম খালামণি তার ডিটেলসে বলেন। আমি সবটা ভালোভাবে বুঝে নিয়ে মাকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে সিএনজি খুঁজতে থাকি। কিছুক্ষণ অপেক্ষা করার পর সিএনজি পেয়ে যাই। সিএনজি ড্রাইভারকে অ্যাড্রেস বলেই সিএনজিতে মাকে নিয়ে উঠে বসি। সিএনজি জ্যাম চাপলা ক্রস করে স্বাভাবিক গতিতেই চলছে। মাথাটাকে খানিক স্বস্তি দিতে স্থির রাখতে হঠাৎ আমার মনানাকে চাপা এক উত্তেজনা ধপ করে জ্বলে ওঠে। ভাবিনি আজ ওই লোকটির বাসায় এভাবে যেতে হবে, ওই লোকটির মুখোমুখি হতে হবে। আচ্ছা, যখন লোকটির মুখোমুখি হব তখন কি স্বাভাবিক ভঙ্গিমে দাঁড়িয়ে থাকতে পারবো? জানি না এর উত্তর কী, জানি না এর ব্যাখ্যা কী। বুকের ভিতরটা শুধু টুংটাং করে বাজছে। লজ্জায় অপ্রস্তুততায় কোণঠায়। হৃদস্পন্দন বারবার কেঁপে উঠছে। হাতের তালু, কানের পিছনে পায়ের তালুতে ঘামের অজস্র স্রোত বইছে। কিছু সময় পর সিএনজি তার নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছায়। আমি মাকে নিয়ে সিএনজি থেকে নামি। তারপর ড্রাইভারের ওনার ভাড়া মিটিয়ে দিয়ে ওনাকে বিদায় করি। তারপর খালামণিকে কল করি। খালামণি কল রিসিভ করতে বললাম, জি খালামণি, আমরা নিউ মার্কেট 10তলা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি। খালামণি ব্যস্ত কণ্ঠে বললেন, ওখানে একটু দাঁড়াও কষ্ট করে, আমি নিচে দারোয়ানকে পাঠাচ্ছি। জি আচ্ছা। পর মুহূর্তে দারোয়ান এসে আমাদের গেট খুলে দিয়ে ভিতরে আসতে বলল। আমরা ভিতরে ঢুকি। মা সামনে তাকিয়ে এত বড় বিল্ডিং দেখে ধাঁধায় পড়ার মতো অবস্থা হয়ে পড়লেন। আল্লাহ, শাহিদে এত বড় বিল্ডিং করে ফেলল! যখন আমি আসলাম তখন তো মাত্র 2টা ফ্ল্যাট কিনে থেকেছিল। দারোয়ান মুচকি হেসে দিয়ে বলল, ম্যাডাম, যুগ দিনকে দিন পরিবর্তন হয়। শুধু যে মা অবাক হলেন তা কিন্তু নয়, আমিও বেশ অবাক হলাম। বিশেষত বিল্ডিংয়ের আউটরাউন্ডটা দেখে। একদম ছোট একটা রাউন্ড, কিন্তু এর মাঝে তাক লাগানোর মতো কিছু এলিমেন্টস আছে। রাউন্ডটার পশ্চিম পাশে বিভিন্ন ফুলের খুপড়ি, তার কার্নিশ ঘেঁষে উত্তর দিকে আবার লতাপাতাযুক্ত একটা বটবৃক্ষ। ওটির একটা ডালের সাথে ঝুলন্ত দোলনা। উত্তর দিক থেকে চোখ সরানোর পর পূর্ব দিকে তাকালে সরু একটা গাঢ় নীলের সুইমিং পুল, তাতে কিছু শাপলা ফুটে আছে। সিনটা মুহূর্তে আমি ফটোগ্রাফি করে নেই। তা দেখে দারোয়ান হেসে ওঠে। হাসির মাঝেই বলল, আমাদের তুরফ স্যার খুবই শৌখিন মানুষ, এটা ওটা নিখুঁতভাবে সাজাতে পছন্দ করেন। এখানে যা সুন্দর তার চেয়ে সুন্দর ওনার চিলেকোঠার রুম আর ছাদের বেষ্টনীটা, দেখলেই তো চোখ সরাতে পারবা না। ও আচ্ছা, আপনাদের আজ তুরফ স্যারই রিসিভ করতেন। ঝামেলা হয়ে গেল, অফিসে ওনার নাকি আর্জেন্ট মিটিং ছিল, তাই আসতে পারেনি। মা বললেন, তুরফ এখন অফিসে? জি। ও আচ্ছা। এরই মধ্যে আমরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করি। মা চারদিকে চোখ বুলিয়ে নিচ ফ্লোরে একটি গাড়ি ছাড়া কিছুই দেখতে পাননি, তাই হা হা করে চোখে বললেন, তোমার শাহিদা ম্যাম কত তলায় থাকে? একদম উপরের দোতলায়। তাহলে সিঁড়ি বেয়ে যেতে হবে নিশ্চয়ই। সিঁড়ি দিয়ে তো আমি উঠতে পারবো না, একতলায় না উঠতেই তো হাঁপিয়ে যাব। দারোয়ান মায়ের দিকে ব্রু কুঁচকে বললেন, ম্যাডাম সিঁড়ি দিয়ে উঠতে হবে না, লিফট আছে। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই। আমরা লিফটে করে 10 সেকেন্ডের মাথায় আন্টির বাসার সামনে এসে দাঁড়াই। কলিং বেল চাপ দিয়ে খালামণি দরজা খুলে দেয়। আমাদের দেখে খালামণির মুখখানি স্মিত হয়ে যায়। তিনি সাবলীল ভঙ্গিমায় দরজার চৌকাঠের দিকে বাম পা বাড়িয়ে দিয়ে মাকে এক হাতে জড়িয়ে বলেন, বুবু ভিতরে আসো। আমরা ভিতরে যাই। খালামণি আমাদের সোফায় বসিয়ে দিয়ে মুহূর্তেই ব্যস্ত হয়ে পড়েন। কাজের লোকদের এটা ওটা করতে তাগাদা দিতে থাকেন। তা দেখে আমি এবং মা খানিকটা প্রত্যুত্তর হই।
মা বেগলতি গলায় বললেন, আর শাহিদা এত অস্থির হোস না তো, মাত্রই তো আসলাম। শান্ত ধীরে সব আস্তে ধীরে করিস। আগে আমাদের একটা রুম দেখিয়ে দে, আমরা ভীষণ ক্লান্ত, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। খালামণি মায়ের কথা মেনে নেন আর বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি, তোমরা ফ্রেশ হয়ে নাও, তোমাদের রুমে চা পাঠিয়ে দিব। কথা শেষ করে খালামণি আমাদের ওনার সাথে 10ম ফ্লোরে উপরের তলায় নিয়ে যান। সেখানের একটা রুমের দরজা ঠেলে ভিতরে ভিতরে ঢুকতে ঢুকতে বলেন, বুবু তোমরা আসবা শুনে আজ সকালে মরিয়মকে দিয়ে রুমটা গুছিয়ে রেখেছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। মা টকবক চোখে রুমের চারপাশে তাকান, বলেন, বেশ তো, খুবই পছন্দ হয়েছে শাহিদা। তারপর খালামণি আমার দিকে ফিরে বললেন, আচ্ছা না, তোমার পছন্দ হয়েছে? রুমটা চারকোণাকৃতির এবং বেশ বড়সড়। এটির কোণা ঘেঁষে সামনে লম্বা একটা বারান্দা, এতে 3-4টে ঝুলন্ত টব হালকা বাতাসের ঝটকায় দিকে দিকে নড়ে উঠছে। আর ভিতরে একটি বেড, একটি কাভার্ড এবং এক সেট চেয়ার টেবিল। দেখতে খুবই সুন্দর, চমৎকার না হলেও মোটামুটি সুন্দর বলা যায়। বললাম খারাপ না। খালামণি খুশি হয়ে যান, হাসি হাসি মুখ করে বলেন, আর যা যা প্রয়োজন হবে সেটা মরিয়মকে বলবে, ও এসে দিয়ে যাবে। মা বললেন, যেটার প্রয়োজন হবে সেটা মরিয়মকে বলবো কেন? আমার বোনের বাড়ি মানেই তো আমার বাড়ি, যা যা লাগবে আমি নিজেই গিয়ে নিয়ে আসব। মায়ের কথা শুনে খালামণি শব্দ করে হেসে ওঠেন, সাথে আমিও হেসে দিই, তবে নিঃশব্দে। দুপুরের খাবার শেষ করে মাকে ওষুধ খাইয়ে দিয়ে আমি বিছানায় হালকা পিঠ ঠেকাই। মুহূর্তে ক্লান্তি ভরে চোখগুলোর পাতা বার হয়ে আসে। অসাড় এবং অবচেতন হয়ে কখন যে ঘুমিয়ে যাই, সন্ধ্যের সময় মায়ের ডাকে ঘুম না ভাঙলে বুঝতেই পারতাম না। বাহিরে তাকিয়ে আবছা অন্ধকার, দূরের বাতির আলো ম্লান প্রজ্বলিত, এখনও তা গাঢ় রূপে চারপাশে ছড়িয়ে যেতে পারেনি দিনের হালকা স্ফীত আলোর কারণে। আমি কাঁচুমাচু হয়ে হাত পা নেড়ে ছেড়ে বিছানা থেকে নামি। বাথরুমের দিকে যেতে নিলে মা বললেন, জানা, তোর মোবাইলে বার কয়েকবার ফোন এসেছিল। আমি হাঁটার গতি স্লথ করে মায়ের দিকে ফিরি। বললাম, কে কল করেছে জানো? না, আমি তো রিসিভ করিনি। ও আচ্ছা, আমি বাথরুম থেকে আসি তাহলে। আচ্ছা যা। বাথরুম থেকে বেরিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি আকাশ কল করেছে। আমি ব্যাক করব হঠাৎই মনে পড়ল, এখন তো মাগরিবের ওয়াক্ত, হয়তো ও নামাজে যাবে, এখন কল করেও হয়তো ওকে পাবো না, তাহলে পরেই দিব ভেবেই ফোনটা আবার আগের জায়গায় রেখে দেই। মা, মাগরিবের সময় শেষ হয়, চারদিকে গুটগুটে অন্ধকার নেমে আসে। আমি ব্যাগে জামা কাপড়গুলো এক এক করে বের করে কাভারে রাখতেছি। মা বিছানার উপর বসে আছেন। এমন অবস্থায় মরিয়ম ভিতরে ঢোকে, সাথে খালামণিও। মরিয়ম নাস্তার ট্রেটা টেবিলের উপর রেখে চলে যায়। খালামণি বলল, বুবু সানা নাস্তা করে নিও। মা সাবলীলভাবে মাথা নাড়েন। খালামণি বলেন, আর হ্যাঁ বুবু, তোরা বাসায় এসেছে, এখনও ওর রুমেই, ওর বন্ধুরাও ওর সাথে এসেছে, তাই এখনও ওদের সাথে কথা বলতেছে। আমি ওকে গিয়ে তোমার কথা বলেছি, ও আসবে, এসে তোমার রোগ অনুযায়ী ভালো ডাক্তার সাজেস্ট করে দিবে। মা হতবিহ্বল চোখে আমার দিকে তাকান, আমিও স্তম্ভিত হয়ে যাই। খালামণিকে হঠাৎ বলা ঠিক হবে, আসার আগেই আমার পরিচিত একজন ডাক্তারকে দেখিয়ে এসেছি, কালকে রিপোর্ট বেরোবে। যেমনটা বললে উনি কেমন রিয়েক্ট করবেন কে জানে। ভেবে আন্তঃগোপনে একটা ডোক গেলি। প্রতি উত্তরে হয়ে খালামণির দিকে এগিয়ে বললাম, খালামণি, ঢাকায় আমারও পরিচিত ভালো একজন মেডিসিন ডাক্তার আছে, ভাবলাম ওনাকেও একবার দেখালে। আন্টি আমার পুরো কথা শেষ করতে না দিয়ে বলে ওঠেন, সমস্যা কি, সেখানেও দেখাবা, মানুষ তার এক জায়গায় দেখায় না, 2-3 জায়গায় দেখালে রিপোর্ট মিলে গেলে অনেকটা চিন্তামুক্ত হওয়া যায়। জি, আচ্ছা আমি গেলাম, তুমি খেয়ে নিও, বলে খালামণি দ্রুত পায়ে বেরিয়ে যান। আমি হাঁ করে সেদিকে তাকিয়ে থাকি, তবে বুঝে উঠতে পারলাম না তিনি বিষয়টা কি নর্মালি নিয়েছেন নাকি রাগ করেছেন। আসলে ভাবলেছিন মানুষের কথা বোঝা ওঠা বড়ই কষ্টকর। সন্ধ্যার নাস্তা খাওয়া শেষ হলে আমি ফোনটা হাতে নিয়ে বেলকনির দিকে চলে আসি, আকাশকে কল করব ভেবে। এরই মধ্যে মা হঠাৎ কাতরিয়ে ওঠেন। পিছন ঘুরে তাকিয়ে মা বুকে হাত রেখে চোখ মুখ কুঁচকে আসেন। দৌড়ে আমি মায়ের কাছে আসি, কাঁধে হালতো হাত রেখে বললাম, মা শরীর খারাপ করছে? মা মিনমিন গলায় বললেন, বুকে খুব চিনচিন ব্যথা করছে রে। আমার ভিতরটা যেন আটকে উঠল। আমি বললাম, বেশি ব্যথা করছে মা? না, হালকা। মার বুকে খানিক ডলে দিয়ে আমি মাকে বিছানায় শুইয়ে দেই। তারপর টেবিলের উপর থেকে মায়ের ওষুধের বক্সটা খুলে ওখান থেকে একটা ব্যথার ট্যাবলেট বের করে গ্লাসে পানি নিয়ে মাকে ওষুধটা খাইয়ে দেই। মা ওষুধ খেয়ে সোজা হয়ে শোয়। কিছুক্ষণ এভাবেই কাটে। তারপর মার একদম কাছে আমার মুখটা এনে বললাম, মা ব্যথা এখন কেমন লাগছে? মা চোখ বোঝা রেখে আস্তে গলায় উত্তর করল,
কিছুটা কমেছে। তারপর মাকে আর জ্বালাতন করিনি। মা নিঃশব্দেই শুয়ে থাকে। খালামণিকেও আর এই ব্যাপারে কিছু বলিনি। দরকার কি একজনের বাসায় এসে উল্টো তাকে চিন্তায় এবং অস্থিরতার ফেলায়। 10টার দিকে মরিয়ম আপু রুমে আসে। এসেই বলল, ম্যাডাম বলেছে খেতে যেতেন। কথাটা শুনে আমি কিছুটা তটস্থ হই। খেতে যেতে হলে এখন তো নিচে যেতে হবে, আর নিচে গেলে তুরাব ভাইয়ের মুখোমুখি হতে হবে। তাছাড়া মাও অসুস্থ, মাকে তো আর নিচে নিয়ে যাওয়া যাবে না। তাই ভেবেই বললাম, মায়ের শরীরটা না খারাপ, আপনি বরং খালামণিকে বলুন খাবার এখানেই পাঠিয়ে দিতে। তাহলে খালাম্মা এখানে খাবে আর আপনি সবার সাথে ওখানে খান। না মানে ওখানে তো অনেকেই। আমি আরে অনেকে কই দেখলেন, তুরাব ভাইয়া, শুভ ভাইয়া, সুরভি আপু আর ম্যাডামে। আর স্যার তো রাতে ভাত খায় না, ডায়াবেটিক্স রোগী। উনি এখন ওনার রুমেই আছেন, আর ওনাকে ওনার রুমেই এখন রুটি এবং সবজি করে দেওয়া হয়েছে। মরিয়ম আপার মুখ থেকে সুরভি নামটা শুনে ওনার দিকে হকচকিতে তাকাই। দ্বিধা ভরা গলায় বললাম, সুরভি কে? তুরাব ভাইয়ের বন্ধু। শুধুই বন্ধু? মানে না না, কিছু না। তুমি একটা কাজ করো, আমাদের জন্য এখানে খাবার নিয়ে আসো, আমি নিচে যাব না। মরিয়ম আর কিছুই বলেনি, সায় দিয়ে চলে যায়। আর আমার মস্তিষ্কটা 10-12 বারের মতো রক্তক্ষরণের মতো ব্যথা করে ওঠে। ভাবনায় আসছে না এরকম একটা ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে, আবার তাও তার রাত বিরাতে এই বাসায় এসে আড্ডার আসর। হাউ ওল্ড আর এ সিন। রাত 10টা কিংবা 11টা। আমি ডিনারটা সেরে হাতে একটা থ্রিলার বই নিয়ে চেয়ার টেনে বসি। এমন তো অবস্থায় কেউ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। আমি চমকে পিছনে ঘুরে তাকিয়ে তুরাব ভাই এসেছে। ওনাকে দেখা মাত্র আমার ভিতরটা এক দলা লজ্জার সংকোচে গেড়ে বসে। মাথার অর্ধ আবৃত ওড়নাটা সামনে আরেকটু টেনে দিয়ে আবারও তাড়াতাড়ি বইয়ে মুখ গুজি, আর কান দুটো পিছনের দিকে মনোনিবেশ করে রাখি। 3-4 সেকেন্ড কেটে যাওয়ার পর তুরাব ভাইয়া খানিকটা কেশে নিয়ে গলাটা একটু পরিষ্কার করেন। খুবই সুশীল এবং সুস্পষ্ট গলায় মাকে বলেন, আন্টি ঘুমাচ্ছেন? মা ততক্ষণে চোখের পাতা বোঝা ছিল, ঠিক ঘুমায়নি। সন্ধ্যের বুক ভরায় কাতর শরীরটা বিছানায় ছড়িয়ে দিয়েছেন মাত্র। কারো কথার আওয়াজ পেড়ে সেই কাতরতার গোছর কাটে। চোখ জোড়া মেলে দেখেন তুরাব ভাইয়া। মুহূর্তে মার ঠোঁটে একদলা হাসি ঝুলে পড়ে। শোয়া থেকে ধীর গতিতে উঠে বসেন। তারপর বলেন, না বাবা ঘুমাইনি, শরীরটা একটু খারাপ লাগছে তো তাই শুয়ে আছি। তা তুমি দাঁড়িয়ে আছো কেন? চেয়ারে বসো। এই সানা, তুরবকে একটা চেয়ার টেনে দে। না আন্টি লাগবে না, আমি একটু পর চলে যাব। খারাপ দেখাবে ভেবে আমি একগাট্টি লজ্জার সংকোচবোধ থাকা সত্ত্বেও মায়ের কথায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। চোখে দৃষ্টি নিচের দিকে রেখে পাশ থেকে একটা চেয়ার টেনে ওনার দিকে এগিয়ে দেই। উনি সেখানে দফাস করে বসে পড়েন। এই বিষয়টা আমার চোখে একটু বাদে। কেমন ম্যানারলেস রে, একজন দিয়ে দিল আর সে কেমন বেহায়ার মতো বসে গেল। তা আগে কোথাও ডাক্তার দেখিয়েছেন আন্টি? হ্যাঁ বাবা দেখিয়েছি, কুমিল্লা মডার্নে। কি বললেন ওই ডাক্তার? হাড় দুর্বলের কারণে নাকি বুকে ব্যথা হচ্ছে। আর আগে শুধু বুকে ব্যথাই ছিল, ইদানিং তার সাথে শ্বাসকষ্ট, বমি, মাথা ঘোরা নতুন করে জুড়ে বসেছে। তাহলে তো ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা আমি তাহলে একজন ডাক্তারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, কাল গিয়ে দেখিয়ে আসুন। মার ঠোঁট নড়ার আগেই আমি পাশ থেকে ফোড়ন কেটে ওকে বললাম, কাল তো সম্ভব না। তুরাব ভাইয়া আমার দিকে অবাক নয়নে তাকালেও বলেন, কেন কেন সম্ভব না? মনে মনে কথাগুলোকে গুছিয়ে নিয়ে ওনার সামনে নিজেকে যথেষ্ট সম্ভব প্রদর্শন করে বললাম, মা একজন হার্টের রোগী, অনেকটা পথ জার্নি করে এখানে এসেছে। এতে শরীরটা প্রায় অসাড়। এখন মার রেস্টের খুবই প্রয়োজন। তাই কালকের দিনটা সম্পূর্ণ রেস্টে কাটিয়ে ইনশাল্লাহ পরদিন নিয়ে যাব ভেবেছি। তুরাব ভাইয়ের নিঃশব্দে কথাগুলো শুনে নিয়ে দুপাশে হালকা মাথা জাগিয়ে বলেন, তা বেশ, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। আমি তার আর কিছুই বলিনি, চেয়ারে এসে বসে পড়ি। উনি ওনার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গন্তব্য ফিরতি মায়ের দিকে ফিরে বলেন, তা আন্টি আমি চলে যাচ্ছি, ঠিকমতো ওষুধ খেয়ে নেবেন। ওষুধ কিছুতেই মিস দিবা না, আর পর্যাপ্ত ঘুম দিবা, ওকে? ঘুম তো বেশি আসে না রে বাবা, না আসলেও চেষ্টা করতে হবে। আর যদি একেবারেই না আসে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন নিও। আচ্ছা দেখি। আচ্ছা আমি যাচ্ছি তাহলে। মা মাথা দুলে হ্যাঁ ইঙ্গিত করেন। উনি বেরিয়ে চলে যান। উনি যাওয়ার মিনিট 10 পর আমি পুরো বারান্দাময় জুড়ে পায়চারি করতে থাকি। মা কিছুক্ষণ হলো ঘুমিয়ে গেছেন, বাতিও অফ করে দিয়েছি। এখন রুমটা পুরো অন্ধকার, আর বারান্দাটার ছাদে স্নিগ্ধ আলো চকচক করছে। বাহিরে দূরে 2-3টে কৃষ্ণচূড়া গাছ মৃদু বাতাসে কিছুক্ষণ পর পর দুলে উঠছে। আমি ওখানটায় এক পলক তাকিয়ে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ি।
আজ ওই লোকটাকে মিথ্যে বলেছি। মার ক্লান্তির কারণে কাল নিয়ে যেতে পারবো না। জানি না লোকটা কি ভেবে নিয়েছে, সন্দেহ করেছে নাকি বিশ্বাস করেছে। যদি বিশ্বাস করে নিল তবে কাল আমি কি বলে রিপোর্ট নিতে বেরোবো? খালামণিকে কি বাহানা বলবো যে খালামণি আমি বাহিরে যাচ্ছি? আচ্ছা, যদি সত্যিটাই অর্থাৎ আকাশের চেম্বার থেকে মাকে দেখিয়ে এনেছি, সে আমার কলেজ লাইফের ফ্রেন্ড, এসব বলে দিতাম, তাহলে ওনারা কেমন রিয়েক্ট করতেন? বিষয়টি ভালোভাবে দেখতেন? অবশ্যই না। তাহলে ভুলটা কি আমারই ছিল যে আমি প্রথমে আকাশের চেম্বার থেকে মাকে দেখিয়ে বাসায় আসলাম? এখন তো আর অত কিছু ভেবে দেখিনি। উফ, এত শত ভাবনার মাঝে হুট করে আমার কল বেজে ওঠে। রুমে গিয়ে বাতিটা অন করে মোবাইলটা হাতে নেই। তারপর আমার বাতি অফ করে দিয়ে বারান্দায় চলে আসি। স্ক্রিনে তাকিয়ে দেখি আকাশ কল করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসলো, খালামণির বাসায় গিয়ে আমাকে ভুলেই গেলি? আরে না, একটু ব্যস্ত আর কি আকাশ। তুই জানিস মার আজকে সন্ধেও নাকি বুকের ব্যথা উঠেছে। কি বলিস? হুম। ওষুধ খাইয়ে দিয়েছিস? হ্যাঁ, ওষুধ খাওয়ানোর পরেই তো স্বাভাবিক হলো মা। আন্টির ভালো মতো খেয়াল রাখিস, আর কালকে রিপোর্টগুলো ভালো মতো দেখব কী কারণে এত রোগ। কাল তো আসছিস না? আমি খানিক চুপ থেকে তারপর বললাম, যাবো আকাশ, বলে ছোট্ট একটা ডোক গিলি। আকাশ বলল, ওকে, তাহলে কাল আমাদের দেখা হচ্ছে। কাল কিন্তু আমার এখানে লাঞ্চ করবি, তোকে বলে দিলাম। সেটা পরে দেখা যাবে। পরে দেখা যাবে মানে কি? এত কিছু আমি বুঝি না। কালকে এখানেই লাঞ্চ করবি, লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন। আমি পিকে হেসে বললাম, আচ্ছা বাবা, করব। আন্টি কি ঘুমিয়ে গেছে? হুম। ও, একটা কথা বলতাম সানা। কি? আকাশ খানিকক্ষণ চুপ থাকে। ওর নিঃশব্দতা বোঝা গেলেও কিছু একটা ভাবছে। পর মুহূর্তেই বলল, না কিছু না। আচ্ছা, তা ডিনার করেছিস? না। কেন? বুয়ার বাসায় কি প্রবলেম হয়েছিল সেজন্য নাকি আসতে পারেনি, তাই রান্নাও হয়নি। ফ্রিজে ফ্রুটস আছে, ফ্রুটস খেয়ে রাতের খাবারটা কোনো মতে কাটিয়ে দিব। তুই করেছিস? আমি তো আরও আগে করেছি। আর শোন, যতদিন তোর সাথে দেখা কথা হলো ততদিনই শুনলাম তোর এই সমস্যা ওই সমস্যা। একটা কাজ করলেই তো পারিস। কি? একটা বিয়ে করে ফেল। বউ সারাদিন এটা সেটা খাওয়াবে বানিয়ে, জামা ধুয়ে দিবি, ইত্যাদি ইত্যাদি। আকাশ খিলখিল করে হেসে দেয়। হাসি থামিয়ে বলল, বিয়ে তো আর কখনোই করব না, তাই বউ আসবে কোত্থেকে? এ কথাটি শোনা মাত্র এক মুহূর্তে আমার দমনী শিরা উপশিরা যেন হিমস্রোত বয়ে যায়। চোখ দুটো ছলছলিয়ে ওঠে, বুকটা পার হয়ে আসে, মনের অবচেতন গুনগুনিয়ে ওঠে। আকাশ আমায় এখনও অনেক ভালোবাসে। আচ্ছা, কেন এত ভালোবাসে? কেন এত আবেগ মোহ বুকের পাশে জমা রেখে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে? কী লাভ হবে তার? ভেবে নিজেকে সংযত করি। তারপর প্রসঙ্গ পাল্টে শান্ত গলায় বললাম, অনেক রাত হয়ে গেছে আকাশ, ডিনার করে নে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। রাখলাম। আর শোন শোন, কাল কখন আসবি? বের হওয়ার সময় তোকে কল করে জানাবো। আচ্ছা, ওকে, বাই, টেক কেয়ার। কলটা কেটে বেলকনির দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে থাকি আর ভাবতে থাকি কাল খালামণিকে কী বলে বাসা থেকে বেরোনো যায়। আকাশ হঠাৎ আমায় এমন একটা অদ্ভুত রিকোয়েস্ট করে বসবে যা আমি কখনো চিন্তাই করতে পারিনি। আমি চরম ক্ষুব্ধ এবং অবাক। আজ সকালে যখন বেঘরে ঘুমাচ্ছিলাম ঠিক তখন আকাশ কল করে। গুম গুম চোখে আমি কলটা রিসিভ করি। রিসিভ করতে ওপাশ থেকে আকাশের গম্ভীর স্বর পাল্টে যায়। সে বাচ্চা সুলভ কণ্ঠের জড়ি খুলে বলল, সানা, তুই এখন ঘুমাচ্ছিস? আমি গোমমাখা কণ্ঠে বললাম, হুম, একটা কথা বলবো, শুন প্লিজ। হ্যাঁ বল। আজ তুই যখন আসবি তখন প্লিজ প্লিজ একটা শাড়ি পরে আসিস। তোকে শাড়ি পরা দেখতে আমার খুব ইচ্ছে করছে। না করিস না প্লিজ। এমন অপ্রস্তুতকর কথা শোনা মাত্রই আমার তরল চোখের ঘুম এক নিমিষে উড়ে যায়। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে হড়হড় করে শোয়া থেকে উঠে বসি। বিকৃত কণ্ঠে বললাম, শাড়ি পরবো মানে? খুব করে মন চাইছে এক পলক তোকে শাড়ি পরা অবস্থায় দেখতে। নারীদের সৌন্দর্য প্রকাশ পায় তার শাড়িতে, আর কেশে তো আরও বেশ। আর ইচ্ছে না হলে ছাড়িস না, ওটা তোকে চাপ দিচ্ছি না। আমি কি উত্তর করব নিজে বুঝতে পারছি না। চোখ বুজে শুধু এটুকু বললাম, আকাশ, এটা অসম্ভব। আকাশের কথার পিঠে আর কিছু বলার সাহস পেল না। তারপর অন্য প্রসঙ্গ টেনে এনে বলল, তা কখন আসছিস? 12টার দিকে। ওকে, সাবধানে আসিস, আসলে কথা হবে ভাই। বলে ফোনটা রেখে দেয়। আমি ফোনটা কান থেকে সরিয়ে নিজে আলতো হাতে কিছু সময় নিজের গোরের মধ্যে কাটিয়ে দেই। তবে যতটা ভেবেছি ও বোধহয় গোরের বসে একশো বলেছে, না হলে হুটহাট এমন কিছু কেন বলবে? ভালোবাসে বুঝলাম, ভালোবাসে বলেই যে সে তার লিমিটেশন ক্রস করবে এটা নিঃসন্দেহান। কারণ আকাশ আমি শুধু আজ নয়, 6-6টা বছর ধরে ওকে চিনে এসেছি।
কাজের বিষয়টিকে মাথায় বেশিক্ষণ পাত্তা দেয়নি। 12টার দিকে রেডি হয়ে মার রিপোর্ট আনতে। গায়ে আতখাল্লার মতো একটা থ্রি-পিস জড়িয়ে নেই, আর চুলগুলো খোপা করে মাথায় ওড়না টেনে দেয়। হ্যান্ডব্যাগ নিয়ে নিচে আসতে খালামণিকে চোখে পড়ে। উনি দূর থেকে আমাকে দেখা মাত্রই হেসে দেন। আমি ওনার কাছে আসতে বলে ওঠেন, কোথাও যাওয়া হচ্ছে সানা? আমি স্বাভাবিক ভঙ্গিমায় বললাম, যে খালামণি, আপনাকে কাল রাতে বলবো বলবো করে আর বলা হয়নি। ইটস ওকে, তা কোথায় যাবা? ধানমন্ডিতে আমার একটা ফ্রেন্ড আছে, ওর জব ইন্টারভিউ চলছে, নীলক্ষেত থেকে কিছু বই কিনবে। তাই কাল রাতে জোর রিকোয়েস্ট করেছে যে করে হোক ওর সাথে একটু নীলক্ষেতে যেতে, ওখানে খুঁজে খুঁজে ওকে ভালো মানের কিছু বই সাজেস্ট করে দিতে। বান্ধবী তো, তাই আর কি খালামণি। নো প্রবলেম, বান্ধবী যেহেতু বলেছে যাও। জি খালামণি, সেটাই। আচ্ছা সাবধানে যেও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সদরে পা রাখতে খালামণি পিছন থেকে আবারও ডেকে ওঠেন। আমি দ্বিধাদ্বন্দ্বিত চোখে পিছনে ঘুরে তাকাই। ঠোঁটে জোরপূর্বক হাসি ঝুলিয়ে বললাম, জি আন্টি, কিছু বলবেন? তুমি এখন যাবে কোথায়? জি নীলক্ষেতেই। ও নীলক্ষেতেই আসবে? তাহলে গাড়ি আছে, গাড়ি করে যাও, যেতে বেশিক্ষণ লাগবে না। না না, আমি সিএনজি করে চলে যেতে পারবো। সিএনজিতে অনেক ভাড়া নেয়, তাছাড়া ঢাকায় তুমি নতুন, এরা নতুনদের পেলে তো আরও দ্বিগুণ ঢুকিয়ে ছাড়ে। যেটা বলেছে সেটা শোনো, ঢাকায় আমি আজ 31 বছর, আমি জানি এই শহরের সবাই কেমন। আমি রহমত ভাইকে ডেকে দিচ্ছি, ও তোমায় নীলক্ষেত দিয়ে আসবে। পরে আর কি, ওনার শক্ত কথা জিম্মিতে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য মেয়ের মতো ওনার কথা মেনে নেই। তারপর আমি গাড়িতে উঠে বসি। রহমত চাচা গাড়ির গ্লাস পরিষ্কার করছেন। এমন অবস্থায় কোথা থেকে একটা মেয়ে এসে রহমত চাচাকে উদ্দেশ্য করে বললেন, আন্টি বাসায় আছে? হ্যাঁ মামুনি, আপা বাসায় আছে। ওকে, বলে মেয়েটি রহমত চাচাকে পাশ কেটে গেটের ভিতরে ঢুকে যায়। আমি বড় বড় চোখ করে মেয়েটিতে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। মেয়েটির পরনে লেডি শার্ট, গেঞ্জি আর স্কিন জিন্স, চুলগুলো বেসামাল ছাড়ানো। আর সুন্দরের কথা বললে আমি সন্দিহান। মেয়েটি মেকআপ করাই ছিল, কাজের কালো পশা নাকি বুঝতেই পারিনি। রহমত চাচার গ্লাস পরিষ্কার করা শেষ হলে উনি ড্রাইভিং সিটে এসে বসেন। আমি তড়বড় করে বলে উঠি, চাচা ওই মেয়েটি কে ছিল? তিনি অবচেতন মনে বলেন, কোন মেয়ে? এই যে মাত্র আপনার সাথে কথা বলে ভিতরে ঢুকলো। ও, জানি, ও তো ম্যাডামের কাছে প্রায় আসে, সামনে 3-4 বিল্ডিং পেরোলেই ওর বাসা। আমি মুহূর্তে কেন জানি খুব কৌতূহলী হয়ে যাই। ওনাদেরকে প্রশ্ন ছড়ে দেই, প্রায় কেন আসে? ম্যাডামের সাথে জেরিন খুব ভালো সখ্য। ম্যাডাম জেনিরে খুবই পছন্দ করে। একদিন জেনিরে না দেখলে ম্যাডামের কী যে অবস্থা হয়, বলেই উনি কিসকিস করে হেসে ওঠেন। তা ওই মেয়েও পাগল ওনার জন্য? রহমত চাচা হাসি থামিয়ে গাড় ঘুরে আমার দিকে তাকিয়ে বলেন, খুব। তাছাড়া ম্যাডাম তো চাচ্ছেন জেনিরে তুরফ স্যারের বউ করতে, তাই আর কি, পাগল তো হবেই। তুরফ স্যারের বউ করতে কথাটি আমার ডান কান দিয়ে ঢুকলে বাম কান দিয়ে যেন বের হতে পারেনি। সতর্ক চোখে ওনাকে আবারও প্রশ্ন বানে ফেলি। বললাম, তা বউ করবেনি? এরই মধ্যে রহমত চাচা গাড়ি স্টার্ট করে দেন। গাড়ির স্টারিংয়ে হাত রেখে চোখে দৃষ্টি সামনে রেখে বেখেয়ালি হয়ে বলেন, তুরফ স্যার রাজি হইলেই তো বউ করতে পারবো। উনি রাজি নয়? রহমত স্যার দুপাশে মাথা নাড়েন। মুহূর্তে আমি সতর্ক হয়ে যাই, সেদিনের ডিভোর্সের ব্যাপারটা সম্পূর্ণ জেনি হলো তার একটা কারণ। না হলে খালামণি সেদিন তুরাব ভাইয়ের রিলেশনের কথা এভাবে তুলতেন না। আচ্ছা, তুরাব ভাইও খালামণির কথাটায় সায় দিলেন কেন? এর কারণ কি? এর পিছনে কি এমন কারণ থাকতে পারে? জানতে হবে। আর স্বয়ং তা তুরাব ভাইয়া থেকেই। খালামণির প্রতি এই মুহূর্তে আমার খুব ঘৃণা রাগ হয়। মানুষ এত পাষাণ ভরে নিজের হাতে গড়িয়ে দেওয়া পবিত্র বন্ধনটাকে নিজে ভেঙে দিতে পারেন? মানুষ কিভাবে এত স্বার্থপর হয়? কিভাবে টাকা পয়সার কাজে নিজের ওয়াদাকে ভঙ্গ করে? আচ্ছা, তাহলে জ্ঞানী গুণীরা তো ভুল বলেননি। মানুষ অহংকারের সীমা লঙ্ঘন করলে একেবারে মাটির সাথে মিশে যেতে পারে। নীলক্ষেতের মোড়ে এসে গাড়ি থামে। আমার অবচেতন মনের ভোর কাটে রহমত চাচার কথার আওয়াজে। বললেন, মা নামবা না? আমি দৃঢ় চোখের পাতা মিলে বাহিরে তাকাই। বহর বহর বইয়ের স্টল, তার মানে এটা নীলক্ষেত। তবে নীলক্ষেতে এসে আক্ষেপ হয়নি, বরং মিথ্যে বনিতে নীলক্ষেতে এসে অন্তত সত্যিটা জানতে পারলাম। গাড়ি থেকে নামার পর রহমত চাচা বললেন, তা মা, বই কেনা শেষ হলে আমাকে কল করে বলবে, আমি আবার এসে তোমায় নিয়ে যাব। আমি আন্তঃগোপনে ছোট একটা ডোক গিলে নিয়ে কাঁচোমাচো ভঙ্গিতে বললাম, চাচা সমস্যা নেই, আপনার শুধু শুধু কষ্ট করে আসার দরকার নেই। আমি এখন মোটামুটি সব চিনি, আমি নিজেই চলে যেতে পারবো। রহমত চাচা আমার কথাগুলো মনোযোগ দৃষ্টিতে শুনে নিয়ে তারপর দুপাশে মাথা জাকিয়ে বলেন, তা বেশ, সাবধানে থেকো মা, আমি গেলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিয়ে রহমত চাচা গাড়ি নিয়ে এক নিমিষে অনেকটা দূরে চলে যান। আমি সেই দিকে স্থির চাহনিতে তাকিয়ে থেকে দু কদম পিছু হেঁটে কিছুটা দূরে এসে দাঁড়াই। তারপর দৃঢ় একটা নিঃশ্বাস ছেড়ে সিএনজি রিকশার খোঁজে চারপাশে টকবগে চোখে তাকাই।
তাকাতে আমার কপালের উপরের অংশটা গাঢ় ভাঁজের রেখা পড়ে, যেখানে চোখ যায় শুধুই মানুষের লম্বাকৃতি গোলাকৃতি, এছাড়া আর কিছুই চোখে পড়ছে না। কিঞ্চিত পাক পুকুরে জায়গাগুলো এরা লোপে নিচ্ছে, কি উদাসীনীদের চোখে মুখে, যেন ব্যস্ততার মুখে রণক্ষেত্রে অস্ত্র নিয়ে নেমেছে পায়ে পায়ে। হঠাৎ একটা লোক আমার সামনে দিয়ে ক্রস করে যেতে নিলেই আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে আপু, প্রতীকদের পথভ্রষ্ট না করে এক সাইডে হয়ে দাঁড়ান। আর যদি বই কিনতে আসেন তাহলে বুক স্টলে গিয়ে জায়গাটা ফাঁকা করুন। আপনার এইটুকু জায়গা দখলে তো অন্যের বুক স্টলে ঢুকতে কষ্ট হচ্ছে। লোকটির স্বাভাবিক এবং মার্জিত গলার কথা শুনে আমি খানিকটা দ্বারস্থ হই। পাশ ফিরে তাকিয়ে আমি বুক স্টলের সামনে, অর্থাৎ লোক চলাচলের একেবারে পথের মধ্যে দাঁড়ানো। ইস, এতক্ষণে তো মনে মনে অনেকেই আমাকে গালাগাল করেছে, আর আমার 14 গোষ্ঠীকেও দোয়া মোছা শেষ করেছে। এমন জায়গায় এসে দাঁড়ালাম খেয়ালই করিনি। তড়িঘড়ি করে বেরিয়ে আসতে নিলে পিছনে কিছু লোবাতুর বস্তু আমাকে চুম্বকের মতো তাদের দিকে টানতে থাকে, আর গুঞ্জন তুলে বলছে, এভাবে যেও না সানা, আমাদের তোমাকে সাথে নেবা না? তুমি তো খুব সাহিত্য অনুরাগী। বই কিনা আমার শখের জিনিসগুলোর মধ্যে অন্যতম একটি, তাই এত সাত পাঁচ না ভেবে হুট করে ডিসিশন নিয়ে নেই। এসেছে যেহেতু একটা বই কিনেই নেই, তাই দেরি না করে হুড়মুড় করে একটা স্টলে ঢুকে যাই। যেতে দোকানদার উৎসুক মুখ করে বলেন, ম্যাম, কোন বইগুলো আপনার পছন্দ আর কটা নেবেন? আমি বলার আগে দোকানদার আমার প্রশ্নের উত্তরে জড়ি খুলে দিল। ব্যাপারটা দেখে বেশ চমকিত হলাম। বললাম, উপন্যাস টাইপ বইগুলো দেখান। দোকানদার বিস্তর বইয়ের কালেকশন বের করতে শুরু করলো। আমি হতভম্ব হয়ে বললাম, আরে এত উপন্যাস বের করতে হবে না, আমি তাক থেকে চুজ করে নিচ্ছি। তারপর আমি ক্ষীণ চোখে সবগুলো উপন্যাস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে লাল ছকছকে মুদ্রিত বইটির দিকে ইঙ্গিত করি। এটা শাহজাহানের তাজমহল বইটি, তাই না? জি ম্যাম। আচ্ছা, ওকে, এটা দিন। লোকটি বইটি প্যাকিং করে দেয়। আমি বইটি হাতে নিয়ে সামনে এগুতে সামনে একটা রিক্সা পেয়ে যাই। রিক্সাতে উঠে 40 মিনিট নাগাদ জ্যাম জাপলাস হয়ে তারপর হাসপাতালে এসে পৌঁছাই। হাসপাতালে ঢুকে আকাশের চেম্বারে যাই। সে মুখে তরল হাসি টেনে আমায় বসতে বলে। আমি চেয়ার টেনে বসি। বলল, খুব যে লেট করেছিস? জ্যাম ছিল তো খুব। ইটস ওকে, তুই এসেছিস, আমার ডিউটির সময়ও শেষ হয়ে এসেছে। ও আচ্ছা, তা একটা স্যাড নিউজ আছে সানা। কি? আজ সকাল থেকে সার্ভারে একটু প্রবলেম হচ্ছে, তাই রিপোর্ট বেরোতে খুব সময় লাগছে। কখন বেরোবে তারও কোনো ঠিক বলতে পারছি না। এই দেখ, ঘড়িতে এখন 1:05 বাজে। 1:30 বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। 5 মিনিট পর আমার ডিউটি শেষ হয়ে যাবে। আমি আহত চোখে আকাশের দিকে তাকাই। আকাশ পূরণ কেটেই বলল, আচ্ছা, তোর কাল যদি আসতে কষ্ট হয় তাহলে আমি নিজে গিয়েই তোকে দিয়ে আসবো। আসলে বুঝতে পারিনি এরকম কিছু হবে। তোকে অনেকবার কল করে জানাতেও চেয়েছি, তার আগেই তো তুই রওনা করে দিয়েছিস, তাই কিছু বলতেও পারিনি। বলে আকাশ অসহায় চোখ করে আমার চোখের দিকে তাকাই। আমি স্ট্রেট দাঁড়িয়ে যেয়ে বললাম, তাহলে আমি চলে যাচ্ছি। আরে চলে যাবি মানে? রিপোর্ট পাবো না তো থেকে কি করব বল? আকাশ কিছুক্ষণ চুপ থেকে চোখে চশমাটা খুলে চোখে ভালোভাবে এঁটে নিয়ে দুঠোঁট কোণে মৃদু হাসির ছাপ রেখে বলল, সেদিন আন্টিকে নিয়ে আসার পর তোকে একটা রিকোয়েস্ট করেছিলাম আমি, মনে আছে? আছে। তা লাঞ্চটা আজ আমার সাথে করবি তো? আচ্ছা, তুই আন্টিকে সাথে করে নিয়ে আসিসনি কেন? মা তো অসুস্থ। আকাশ বার দুয়েক জোরে নিঃশ্বাস ফেলে বলল, হুম, অসুস্থ শরীর নিয়ে হার্টউইক রুগীদের গাড়ি জার্নিটা ডিফিকাল্ট। যাই হোক, আরেকদিন কিন্তু নিয়ে আসবি। আচ্ছা, ওকে, দেখা যাবে। আচ্ছা চল, আমার ডিউটি শেষ হয়ে গেছে। বলে আকাশ উঠে যেতে নিলেই টেবিলের উপর রাখা লাল চকচকে মুদ্রিত বইটির দিকে তাকিয়ে কৌতূহলী চোখে বলল, শাহজাহানের তাজমহল, এটা আমার জন্য গিফট আনলি নাকি? আমি রতিপতি হয়ে টেবিলের উপর চোখ রাখি। বইটা এভাবে ফেলে সামনে রেখে বেকুবের মতো কাজ করে ফেলি। তখন এখানে আসার আগে ভেবে নিলাম ওর চেম্বারে ঢোকার আগে ব্যাগে ঢুকিয়ে নিব, কিন্তু চিন্তাগ্রস্ত আর উদাসীন মন তার মাথায় রাখতে দিল না। তড়বড় করে বইটা টেবিলের উপর থেকে এক সপাটে হাতে নিয়ে ব্যাগে ঢুকিয়ে ফেলি। আকাশ খিলখিল করে হেসে দিয়ে বলল, আচ্ছা, আগে লাঞ্চে চল, তারপরে এই বইটার ব্যাপারে কথা বলবো। আমি কিছু বলিনি, নিশ্চুপ আছি। আকাশ আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে। বলল, কি খাবি এবার বল? তোর পছন্দ মতো যায় কোনো একটা অর্ডার কর। তাহলে ভেজিটেবল, চিকেন আর বিফ অর্ডার দেই? হুম। আমি দুপাশে মাথা নাড়ি। আকাশ ওয়েটারকে ডেকে নিয়ে অর্ডার দেয়। ওয়েটার সায় জানিয়ে চলে গেলে আবার আকাশ আমার দিকে ফিরে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার ওই অনুরোধটা রাখিসনি, তাই না? আমি নিশ্চুপ থাকি। আকাশ একদণ্ড নিঃশ্বাস ছেড়ে আবার বলল, বইটা একটু দিবি, আমি দেখব। আমি আলতোভাবে ব্যাগের চেইন খুলে বইটা ওদিকে এগিয়ে দিই। আকাশ ঘোর মাখার চোখে বইটা নেড়ে ছেড়ে একটা তাচ্ছিল্য মার্কা হাসি দিয়ে মুখ তুলে বলল, আমিও কোনো কালে শাহজাহান ছিলাম, হয়তো আসিও। বলে আকাশ হাসার চেষ্টা করে। আচ্ছা সানা, আমায় একটা সত্য কথা বলবি? ব্রু কুচকে আমি তাকাই। বলল,
তোর মাত্র একজন খালামণি, তাও ঢাকায় থাকেন, আর ওই খালামণির ছেলের সাথে তোর বিয়ে হয়েছে। বললি না কলেজে থাকতে? আমি এই কথার পিঠে কী বলবো কথা খুঁজে পাচ্ছি না। আকাশ সাডেন এসব কথা বলার মানে কি? আর কেনই বা এসব কথা তুলছে? কী লাভ হবে এসব কথা বলে? ভাবনার মাঝে আকাশ বলল, সত্যি করে বলতো সানা, তোর আসলে বিবাহিত জীবন সুখে যাচ্ছে তো? আমি তো জানি একটা মেয়ের হাজব্যান্ড পাশে থাকলে তার কোনো জবের চিন্তা থাকে না, নিজেকে ওটা সেটার জন্য নড়তে হয় না। তাছাড়া তোর সাথে যতদিনে কথা হতো একবারও শুনিনি তুই তোর হাজব্যান্ডের সাথে কথা ফোনে বলেছিস অথবা কথা বলতে ব্যস্ত আসছিস। আর সব থেকে বড় কথা, তোর প্রাপ্ত বয়স হলে তোর খালামণি তোকে গড়ে তুলবে। আমি তো ভেবেছি এতদিনে তুলেছেও, ওদিন তোকে তাই বললাম, তুই হ্যাঁ বললি। প্লিজ, তুই সুখে আসছিস তো আমাকে বল সানা। আকাশের এসব কথা শোনা মাত্র নিজেকে সরল করার চেষ্টা করি। বললাম, কি বলছিস এসব? আই এম ওকে অ্যান্ড মাই ফ্যামিলি। মিথ্যে বলছিস, প্লিজ মিথ্যে বলিস না। বলে আকাশ তার দুহাত দিয়ে আমার ডান হাতটা জোরে চেপে ধরে। মুহূর্তে আমার সারা শরীর লিরি করে ওঠে, দু চোখে আগুনের মতো লাল হয়ে যায়। মানুষ আবেগ মায়া দেখায়, তাই বলে পরনারীর হাত স্পর্শ করে নয়। এতটা লিমিট ক্রস করার সাহস পেল কীভাবে ও? দোদ দাঁত মুখ খিসে এক জটকায় আমি ওর হাত সরিয়ে দিয়ে লাফ মেরে দুপা পিছিয়ে যাই। জোর গলায় বলে উঠলাম, তোকে বন্ধুর জায়গা দেখে এসেছি কলেজ থেকে, কখনো বন্ধুত্বের সম্পর্ক থেকে অন্য সম্পর্কের রেখা টানতে দেইনি, তা তুই ভালো করে জানিস। তারপর আজকে কোনো স্পর্ধে আমার বাহু চেপে ধরলি। আমার স্বামী আছে, তারপরও তোর এতটা সাহস হলো কিভাবে? ও, তোর কাছে অসহায় মানে সাহায্যের হাত পেতেছি বলে আমার সুযোগে সদ্ব্যবহার নিচ্ছিস? তোকে এতদিন খুব ভালো ভেবে এসেছি, আর আজ তুই ছি। প্লিজ সানা, এরকম কিছু নয়, তুই যা ভাবছিস তা নয় কিন্তু। যে আমার হাত চেপে ধরে সে আর কি করতে পারে আমার সবই জানা আছে। আমার বই দে। বলে এর সপাটে ওর হাত থেকে বইটা কেড়ে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসি। আর মুহূর্তে পুরো রেস্টুরেন্ট জুড়ে আমাকে এবং আকাশকে নিয়ে একটা সমালোচনা হয়ে যায়। যখন বাসায় ফিরলাম তখন বুঝতে পারলাম আকাশের সাথে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যেটা করা আমার একদম উচিত হয়নি। বিষয়টিকে সহজভাবে নিলেও পারতাম। জানি না হঠাৎ কী থেকে যেন কী হয়ে গেল। ও শাড়ি পরে চুল ছেড়ে আসার আবদার করা, আবার তার উপর হাত ধরা, কেন জানি এই বিষয়গুলো মেনে নিতে পারিনি। তাছাড়া রহমত চাচা থেকে আমার বিয়ে ভাঙার কারণটা জেনে একেবারেই নাজেহাল অবস্থা। মাথাটা শূন্য শূন্য অনুভূতি, মনের প্রধান হলেও ওর সিম্প্যাথিটা মুহূর্তের মধ্যে মনে হলো পৃথিবীর সব এক। খালামণিও একসময় এমন সিম্প্যাথি দেখিয়েছেন, আর এখন তো উল্টো বাম হাত দেখাচ্ছেন। মনের সাথে মনের সংঘর্ষের রূপটা আকাশের উপর ছুড়ে দেওয়া আমার একদম ঠিক হয়নি, তাও অতগুলো মানুষের সামনে। ওর নিজেরও একটা সম্মান আছে, তাছাড়া আকাশ তো ওরকম নয়, ও সবের জন্য আলাদা। এতটা বছর ওকে ভালোভাবে চেনেও কেন এমন করলাম? উফ, আর ভাবতে পারছি না, কিছুতেই ভাবতে পারছি না। আকাশ নিশ্চয়ই আর আমার সাথে আগের মতো কথা বলবে না, কল করলেও রিসিভ করবে না। খুব কষ্ট পেয়েছে ও হয়তো। সে হাসপাতাল থেকে আসার পর থেকে মুখ গোমড়া করে আছিস, ভিতরেও আসছিস না, আমার সাথে দু একটি কথাও বলছিস না। কি হলো তোর? মার কথায় ভাবনার গোসর কাটে আমার। পিছনে ফিরে মায়ের দিকে স্থির দৃষ্টিতে তাকাই। মা তার কথা জবাব পেতে আমার দিকে সলসল চোখে তাকিয়ে আছেন বেলকনির দরজা বরাবর। আমি উদাসীন মুখ করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বারান্দার রেলিংয়ে ছেড়ে মার কাছে যাই। কিছু না বলে হঠাৎ মাকে জোরে জড়িয়ে ধরি। মাকে এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে চোখ মুখ বুজে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করি। তারপর আস্তে একটা নিঃশ্বাস ছেড়ে মাকে আবার ছাড়িয়ে নিয়ে বললাম, মা, আমরা এখান থেকে চলে যাই প্লিজ। আমার আর এখানে ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কেউ কি তোকে কিছু বলেছে? আমি দুপাশে মাথা নাড়ি। তাহলে? জানি না মা, আমার কিছুই ভাল লাগছে না, খুব খারাপ লাগতেছে মা। নতুন জায়গায় এসেছিস তো, তাই খারাপ লাগছে। খানিক থেমে মাথায় হাত বুলিয়ে তারপর আবার বলেন, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমরা তো আর এখানে বেশি দিন থাকছি না, তাই না? কাল রিপোর্ট ভালোই হাতে আসুক, তারপর ওষুধপাতি কিনে আমাদের আবাসস্থল, ঠিক আছে? আমি উপর নিচে মাথা ঝাঁকাই, আর আমার সোলসুল চোখ জোড়া লেপ্টে থাকে মাকে না বলা অনেকগুলো কথা। ডিনার শেষ হলে আমি ফোনটা একটু হাতে নেই। আকাশকে কল করব ভাবছি, মনকে আর মানাতে পারছি না। দেখি রিসিভ করে কি না। আর রিসিভ না করলে কাল সোজা ওর চেম্বারে গিয়ে হাজির হব এবং সরি বলবো। কিছুক্ষণ এসব ভেবে টেবে আকাশের নাম্বারে ডায়াল করে পলকহীন চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। রিং হয়, ওপাশ থেকে রিসিভ হয়নি। তারপর আবার দেই, তারপরও রিসিভ হয়নি। উপায়ন্ত না পেয়ে নাম্বারে মেসেজ করি, আকাশ প্লিজ কলটা একটু রিসিভ কর, জরুরি কথা আছে তোর সাথে আমার। না, তাতেও কোনো রেসপন্স এলো না। আমি ক্ষান্ত মন নিয়ে বিছানার উপর বসে পড়ি। চোখের কান্নির ঘেঁষে গাঢ় পানি জমা হয়, যেন এক্ষুনি টুপটুপ করে বেয়ে পড়বে। মা অবশ্য এখন রুমে নেই, রুমে থাকলে সব দেখে ফেলতেন। এরই মাঝে কেউ দরজা ঠেলে মাথা বের করে বলল, আপামনি, আপনাকে ম্যাডাম ডাকছে। আমি তড়িঘড়ি করে চোখের আবছা পানিটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে মাথা তুলে তাকাই। এবারের কাজের লোক। বললাম, জি আসছি।
কাজের মহিলাটা চলে যায়। আমি মিনিট তিনেক সময় নিয়ে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করি, তারপর দৃঢ় পা ফেলে বাহিরের দিকে এগিয়ে যাই। ডাইনিং বরাবর যেতে সর্বপ্রথম খালামণিকে চোখে পড়ে। উনি সিঙ্গেল সোফায় পায়ের উপর পা চেপে বসে আছেন। ঠোঁটের কোনায় কথার পোটলা জ্বলছে। যদিও শিওর বলতে পারছি না, তবে ওনার চোখ মুখের ভাব তাই বলছে। তার অপোজিটের পাশে মা। মা থেকে চোখ সরিয়ে বাম পাশে তাকাতে দেখি তুরাব ভাইয়া। ওনার চোখে মুখে কেমন একটা কৌতূহলী ভাব। সবার এমন আঁটি পেতে বসার কারণ বুঝলাম না ঠিক। কোনো ফয়সালা করবে নাকি? ভাবতে ভাবতে খালামণির কাছে চলে আসি। খালামণি আমাকে দেখে বলেন, আসছো তুমি? ওখানে গিয়ে বসার কথা আছে। আমার ভেতরটা হঠাৎ মুচড়ে উঠল কোনো এক আশঙ্কায়। ওখানে বসি। বললেন, সানা, তুরাব নাকি তোমাদের বাসায় গিয়েছে? আমি কিছু বলার আগে মা বলে উঠলেন, শাহিদা গিয়েছে তো। কতবার বলবো তোকে? বুবু, আমি তোমার সাথে কথা বলছি না, আমি সানার সাথে কথা বলছি। উত্তর ও দিবে বলে খালামণি আমার দিকে তাকান। বলেন, বলো সানা। আমি ইতস্ততা বোধ করে তুরাব ভাইয়ের দিকে তাকাই। তুরাব ভাইয়ের মাথা নিচের দিকে সমান্তরাল। হঠাৎ খালামণি আমাকে কথা জিজ্ঞেস করছেন কেন? আর জিজ্ঞেস করারই বা কী এমন কারণ থাকতে পারে? এটা তো ওনার অজানার কিছু নয়। এতদিনের কথা ওনার ছেলে ওনাকে না বলে থাকবে বলে তো মনে হয় না। এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। কি সানা, বলছিস না কেন? আমি এবার সোজা উত্তর করি, তা তো তুরাব ভাইয়া জানে খালামণি। না, তুরাব কিছুই জানে না। ও গেলেই তো জানবে। মানে, উনি আমাদের বাসায় আসেনি? ভাইয়া, আপনি আমাদের বাসায় যাননি? তুরাব কি বলবে? আমি বলছি তা শুনতেছ না? দেখেন খালামণি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল নয় সানা। আমার ছেলে কখনোই মিথ্যে বলে না। আমি আমার ছেলেকে চিনি। তুমি হয়তো চাইছো সম্পর্কটা টিকিয়ে রাখতে। দেখো, তোমাকে তো আমি আগেই একবার বললাম তুরাবের কারোর সাথে সম্পর্ক আছে। একটা উদাহরণ দেই, শোনো। ধরো তোমাদের ডিভোর্স হয়নি, তোমরা সংসার শুরু করছো। সংসার শুরুর পরে যদি দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা না থাকে, তুরাব তার রিলেশনটাকে বলতে না পারে, ওই মেয়ের সাথে কথা বলতে চায়, সে তোমাকে সময় দেয় না, তখন তখন কি করবে? হবে ঝামেলা। পরে আমরা চাইলেও এসব বিহেভ করতে পারবো না সানা। তোমার ভালোর জন্যই বলছি, স্বয়ং তা তুরাবের সামনেই। এবং সম্পর্ক রাখার কোনো দরকারও নেই। এতে তুমিও ভালো থাকবে না এবং তুরাবও না। বুঝতে পেরেছি সানা? মা চুপ করে থাকতে পারেনি। ব্যথিত গলায় তুরাব ভাইয়াকে বলে উঠল, তুরাব বাবা, তোমার মা এসব কী বলছে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, প্লিজ মা থামো, আমি বলছি। বলে খালামণির দিকে মুখ করি। তা আপনি চাচ্ছেন আমি আজ বা কালো ডিভোর্স পেপারে সাইন করে দেই? আমার কথা বুঝতে তো তোমার অসুবিধা হয়নি, তাই না? ওকে। বলে তুরাব নামের ওই লোকটির দিকে বজ্র চোখে তাকাই। তুরাব নামের ওই লোকটি এক ফোঁড়ো কথা বলেননি বা বলার প্রয়োজন বোধও করেননি। মানুষ এত সলসাতুরি হয়? এতটা অভিনয় করতে পারে? হায় রে, এই মানুষটিকে আর ইনার মাকে না দেখলে জানাই হতো না। তারপর নিজেকে খানিকক্ষণ তাতস্থ করে মাকে নিয়ে হন্তদন্ত হয়ে রুমে এসে দরজা লাগিয়ে দেই। এখন যা শুনলেন আর তুরাব ভাইয়ের ভাবভঙ্গি যা দেখলেন, মা এসবের চরম বিস্ময় আর অবাক। এটা কি কোনো স্বপ্ন ছিল নাকি হ্যালোসিনেশন, মা নিজেও বুঝতে পারছে না। ব্যথিত আর বরাকান্ত মন নিয়ে বলেন, এটা কি হলো রে মা? তুরাব না আমাদের বাসায় গেল, আজ মিথ্যে বললো কেন? আমি স্তব্ধ হয়ে থেকে মার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ি। কিছু না বলে বিছানা দিয়ে দু কদম এগিয়ে গিয়ে সপাটে ফোনটা হাতে নিয়ে তুরাব নামের ওই অমানুষটার নাম্বারে কল করি। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে। বললাম, আপনি এখন এই মুহূর্তে আমার সাথে দেখা করবেন, অনেক কথা আছে। সাথে আছেন, আমি আসছি। বলে কলটা কেটে দেই। ফোন হাতে নিয়ে দরজার দিকে ঘুরে যেতে নিলে মা বলেন, ওর সাথে আর কি বলবি মা? ও একটা বেইমান, ও একটা লম্পট। ও ধরনের লম্পটের সাথে আমার মনে হয় না তোর আর কোনো কথা বলা দরকার। আমরা কালই চলে যাব এখান থেকে। আমার হিসেব এখনও অনেক বাকি মা। আগে করে গন্ডা হিসাব নেই, তারপর ওকে ছাড়বো, এর আগে নয়। সাদে আসার খানিকক্ষণ পর তুরাব ভাইয়া আসে। স্বাভাবিক ভঙ্গিমে দাঁড়িয়ে দুহাত বাস করে বলেন, তা কেন ডাকলে? এসবের মানে কি? কোন সবের? ব্রু কুসকে বলছে, বাজা মাছটা আমিও উল্টে খেতে পারি। এমন রং ঢং না করে সোজা সাপটা কথা বলুন। উনি উদাস মনে উপরের দিকে তাকিয়ে মুখে একটা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলেন, বাজা মাছটা যদি আমি উল্টে খেতে পারতাম, তাহলে তো এতদিনে মেয়েদের পিছনে লাইন লেগে থাকতো, রুম ডেটও হতো। মানে, কি বলতে চাচ্ছেন আপনি? উনি প্রসঙ্গ পাল্টান, তা প্রেম করছো কয়টা? আর এখনও লাইনে রাখছো কয়টাকে? মুখে লাগাম দিয়ে কথা বলুন বলছি। এটা নয় যে কারো উপর যা তা বলে যাবে না, সে শুনে যাবে। আর সোজা লাইন ছিলেন তো, সোজা দড়ির মতো সোজা কথা বলুন। আপনার পেছানো ক্যাসাল শুনতে এখানে কেউ আসেনি। ভালো কথা জানো তুমি। তা তুমি একটা জিনিস জানো, আমার স্বপ্নে ছিল একটা ভার্জিন মেয়ে। আমার যাকে দিয়ে তৃপ্তি মিটবে, যাকে দিয়ে আয়েশ পাবো। আর সেদিন তোমাকে অফিসে দেখলাম, তোমার সালসলনে বুঝলাম নির্ঘাত তুমি ভার্জিন হবে।
তার উপর তুমি ছিলে সুন্দরী। সে ভেবে মাকে আর না জানিয়ে তোমাদের বাসায় ছুটে যাই। অবশ্য মাকে আবার এই কথা জানায়নি যে তোমাকে মেনে নিতে তোমাদের বাসায় যাচ্ছি। এতে মা মোটেও খুশি হতেন না, বরঞ্চ বারণ করতেন। মা তো জেনিকে পছন্দ, আর আজ পর্যন্ত শুনিনি আমার মুখ থেকে সেদিনও তোমাদের বাসায় গেলাম। যদিও তোমাদের থেকে শুনেছে, বিনিময়ে মিথ্যে বানোয়াট কথা বলে সম্পর্কটা টিকিয়ে রাখার উপাধি পেয়েছ। তা আসল কথা বলি, তাই সেদিন তোমাদের বাসা কথাগুলো তোমার সামনে এমন সুন্দরভাবে উপস্থাপন করলাম, তুমি তো দ্বিধায় পড়ে গেলে আমায় আসলে ডিভোর্স দিবে নাকি রিজেক্ট করবে। আমি তো মনে মনে সেই খুশি হলাম। যাই হোক, এবার দ্বিতীয় টপিকস বলছি। তুমি যেদিন আমাদের বাড়ি আসলে সেদিন থেকে তোমার পিছনে গোয়েন্দা লাগিয়ে দেই। যাকে বিয়ে করব তার ব্যাপারে অন্তত একটু খোঁজখবর জানতে হবে। তুমি আজ হাসপাতালে তোমার মায়ের রিপোর্ট আনতে গিয়েছিলে। আচ্ছা, তোমার একটু বিবেকে বাঁধেনি আপন লোককে রেখে পরপুরুষের মাধ্যমে মাকে ডাক্তার দেখাতে? আবার আমাদের থেকে কথা লুকিয়ে রাখলে। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেলাম, ওই ডাক্তারের সাথে তো তোমার আবার পিরিত আছে। তা আমাদের আবার জানাতে যাবে কেন? আমরা তো আবার রিয়েকশন নিব। তা রেস্টুরেন্টও নাকি ডাক্তারের সাথে ঝগড়াঝাটি হয়েছে, তা কেন হলো? ডাক্তার তোমার হাত ধরেনি বলে? আচ্ছা, কত রাত কাটিয়েছো তার সাথে? ভার্জিনিটি মোটেও নাই, একদম পচা হয়ে গেছো। ওয়াক, গন্ধ। সহ্য করতে পারিনি ওনার শেষ কথা। সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে শরীরে সর্বশক্তি দিয়ে ওনার গালে একটা সর মারি। ইউ লম্পট, আপনার সাথে আমার সম্পর্ক থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমি আপনাকে আজই এবং এখনই এমন স্বীকৃতিহীন সম্পর্ক থেকে সরিয়ে দিচ্ছি। আল্লাহ খুব জোর বাঁচিয়েছে একটা খারাপ লোকের হাত থেকে। বলে এক মুহূর্তে আর না দাঁড়িয়ে দ্রুত পায়ে ছাদ থেকে চলে আসি। ঠাস করে দরজা ঠেলে ভিতরে ঢুকে ব্যাগের মধ্যে পড়ে থাকা ডিভোর্স পেপারটা বের করি। মা বিস্ময় মাখা চোখে তাকিয়ে আছেন। কি করছি বা কী করবো মা বুঝতে পারছেন না। ডিভোর্স পেপারটার দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবতে থাকি। জীবনে কত ছলনাময় মানুষ দেখেছি, কত বিশ্বাস ভাঙার মানুষ দেখেছি, কত স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভাঙার মানুষ দেখেছি। আগে কত ভাবতাম জীবনে মেয়েদের বিয়ে একটা, আর এখনই কাপড়ে তার জীবন। আর আজ, আজ কি হলো? হে আল্লাহ, ইচ্ছেটা ভালো করে দিল। আধা চোখে পাতায় টলটল পানি বেয়ে পড়ছে বৃষ্টির ফোঁটার মতো। কলম হাতে নিয়ে স্বাক্ষর করার স্থানে খসখস কলমে কালিতে একটা অবিশ্বাস স্বীকৃতিহীন অন্ধ ভালোবাসার বন্ধনের সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঘটে। অচল চাকার মতো থেমে গেল দুরাবাস সানার বন্ধনটা। এই বন্ধনটার এখানেই সমাপ্তি। তো ভিউয়ার্স, গল্পটির নাম স্বপ্নময় ভালোবাসা। এটা গল্পের দ্বিতীয় অংশ।